মৃত্যুদণ্ড জেনেও কেন দেশে ফিরছেন শেখ হাসিনা? এই ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন হাসিনা। এটা আত্মসমর্পণ নাকি মহাপ্রত্যাবর্তন? শেখ হাসিনার এক ঘোষণায় এবার কাঁপছে ঢাকা। তবে গ্রেফতার ও মৃত্যুর ঝুঁকি জেনেও কেন দেশে ফিরছেন হাসিনা? ডিসেম্বরে কি ঘটতে চলেছে বাংলাদেশে, সেই নিয়ে এখন টান টান উত্তেজনা গোটা বাংলাদেশ এবং রাজনৈতিক মহলে। পালিয়ে নয়, গোপনেও নয়, এবার সরাসরি ঢাকায় এসে আদালতে বুক চিতিয়ে দাঁড়াবেন তিনি। এমনটাই হুঁশিয়ারি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর তার এই একটা ঘোষণাতেই যেন এই মুহূর্তে ওলট পালট হয়ে গেছে বাংলাদেশের রাজনীতি। কিন্তু সত্যি কি আগামী ডিসেম্বরে ফিরছেন তিনি, নাকি এটা শুধুই বিরোধী শিবিরকে চাপে ফেলার একটা সূক্ষ্ম রাজনৈতিক চাল? তবে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কি তাকে দেশে ফেরার বৈধ ট্রাভেল পাসপোর্ট দেবে, নাকি ভারতের কাছে প্রত্যর্পণের চিঠি পাঠিয়ে আইনি গোলকধাঁধায় আটকে রাখবে তাকে? ভারতের নিরাপদ আশ্রয় ছেড়ে কেন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে চাইছে হাসিনা? বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থা কি তাকে জাস্টিস বা আপিল করার কোনো সুযোগ দেবে? বাংলাদেশের মানুষ গত 2 বছরে মব শাসন আর অর্থনৈতিক সংকটের মুখে যে সামাজিক উপলব্ধি প্রকাশ করছে, হাসিনা কি ঠিক সেই ক্ষোভটাকেই কাজে লাগাতে চাইছেন? শেখ হাসিনার ফেরার প্রথম 24 ঘন্টায় ঠিক কি কি ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশে, আসুন এর একটা সম্ভাব্য ব্যাখ্যা তুলে ধরা যাক আজকের এই আলোচনায়। নমস্কার, আপনারা দেখছেন টক টিপ বাংলা, আপনাদের সঙ্গে আমি বৈশাখী। একটা ঘোষণা আর তাতেই যেন আবারও নতুন করে নড়ে চড়ে বসেছে বাংলাদেশের রাজনীতি। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর দীর্ঘ প্রায় 2 বছর ধরে দেশের বাইরে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার তিনি যে বার্তা দিয়েছেন তা এক অভূতপূর্ব রাজনৈতিক কৌতূহল ও জল্পনার জন্ম দিয়েছে। তিনি জানিয়েছেন তিনি দেশে ফিরবেন, তবে গোপনে নয়, পালিয়েও নয়, বরং সরাসরি আদালতে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ায় মুখোমুখি হতে চান তিনি। রয়টার্সকে দেওয়া এক দীর্ঘ 1 ঘন্টার টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা স্পষ্ট করে জানিয়েছেন যে আগামী ডিসেম্বরের দিকেই তিনি দেশে ফেরার পরিকল্পনা করছেন। তবে তিনি খুব ভালো করেই জানেন যে বিমানবন্দরে নামার পরেই তিনি গ্রেফতারও হতে পারে, এমনকি তার জীবনহানির আশঙ্কাও তিনি উড়িয়ে দিচ্ছেন না। তবুও তার ভাষায় মৃত্যু যদি আসেই তবে সেটা নিজের দেশের মাটিতেই হোক, যে মাটিতে শায়িত আছেন তার বাবা মা, যেখানে অতীতে ঝরেছে তাদের রক্ত। আর এই একটা ঘোষণায় বাংলাদেশের রাজনীতির পরবর্তী অধ্যায়, শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং তার বিচার প্রক্রিয়াকে নতুন করে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকা সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে ভারতেই রয়েছেন, কিন্তু সেখান থেকেই তিনি আওয়ামী লীগের পুনর্গঠনের কাজ চালিয়েও যাচ্ছেন। শেখ হাসিনা নিজেই দাবি করেছেন যে দেশের 300টি সংসদীয় আসনের মধ্যে ইতিমধ্যেই 125টি আসনের নেতাকর্মীদের সঙ্গে তিনি অনলাইনে সাংগঠনিক বৈঠক করেছেন এবং দল গোছানোর কাজও করছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন ও পরবর্তী রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার যে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার তীব্র সমালোচনাও করেছেন তিনি। তার স্পষ্ট প্রশ্ন, কোন রাজনৈতিক দলের ভাগ্য কি প্রশাসনিক সিদ্ধান্ত বা নির্বাহী আদেশে নির্ধারিত হবে, নাকি দেশের জনগণ তা নির্ধারণ করবে? তিনি মনে করেন দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যে কোনো সরকারেরই ভুল ত্রুটি হতে পারে, পৃথিবীর কোনো সরকারই ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু সেই ভালো মন্দের চূড়ান্ত বিচার করার অধিকার একমাত্র জনগণের। জনগণ যদি মনে করে আওয়ামী লীগ ভুল করছে তবে তারা ভোটের মাধ্যমে সেই রায় দেবে, কিন্তু জনগণের মতামত প্রকাশের সুযোগ না দিয়ে দল নিষিদ্ধ করা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রত্যাবর্তন শব্দটির তাৎপর্যপূর্ণ অত্যন্ত গভীর। তার কারণ এর আগেও 2 বার তিনি অস্থিরময় পরিস্থিতিতে দেশে ফিরে রাজনৈতিক সাফল্যের নজির গড়েছেন। এর মধ্যে প্রথম প্রত্যাবর্তনটা ছিল 1981 সালের 17ই মে। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর শেখ হাসিনা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আশ্রয়ে উদ্বাস্তু হয়ে জীবন কাটিয়েছিলেন। পরে 1981 সালে দল তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করলে তিনি ঢাকায় ফিরে যান। এরপর দ্বিতীয় প্রত্যাবর্তন ঘটে 2007 সালে।
তৎকালীন 111-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনা যখন বিদেশে ছিলেন তখন -2 ফর্মুলার অংশ হিসেবে তাকে দেশে ফিরতে বাধা দেওয়া হয়েছিল। তবে সমস্ত ঢাকাগামী এয়ারলাইন্সকে নিষেধাজ্ঞা দেওয়া সত্ত্বেও আওয়ামী লীগের গণ আন্দোলন ও চাপের মুখে অন্তর্বর্তীকালীন সরকার পিছু হটে এবং তিনি স্বমহিমায় ফের দেশে ফিরে আসেন। এছাড়াও 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও তাকে দুর্নীতির মামলায় কারাগারেও থাকতে হয়েছিল। এমনকি সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের সময়ও তাকে একাধিকবার গ্রেফতার করা হয়েছে। তাই কারাবাস বা মৃত্যুর ঝুঁকি তার কাছে নতুন কিছু নয়। তিনি অন্তত 20 বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তা সে 1988 সালে চট্টগ্রাম গুলিবর্ষণ হোক অথবা 2000 সালে কোটালীপাড়ায় বোমা পুঁতে রাখা হোক কিংবা 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলা। ফলে কারাগারের ভয় দেখিয়ে তাকে অনড় সিদ্ধান্ত থেকে সরানো যাবে না বলেই তার অনুগামীরা মনে করে। দেখুন, তবে এই মুহূর্তে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা করলেও রাজনৈতিক জল্পনার চেয়েও এখন বড় হয়ে দাঁড়িয়েছে আইনি ও কূটনৈতিক প্রতিবন্ধকতা। আইনি বিশেষজ্ঞরা বলছেন তার দেশে ফেরার ক্ষেত্রে প্রথম ও প্রধান প্রযুক্তিগত বাধা হলো তার পাসপোর্ট। তার কারণ দেশ ছাড়ার সময় তার কাছে যে সরকারি কূটনৈতিক লাল রঙের পাসপোর্ট ছিল বাংলাদেশের বর্তমান সরকার তা বাতিল করে দিয়েছে। ফলে বর্তমানে তার কাছে কোনো রকম বৈধ বৈশ্বিক ভ্রমণ নথি নেই। 2025 সালের জানুয়ারির আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী পাসপোর্ট বাতিলের পর ভারত তার ভারতে আশ্রয়ের ক্ষেত্রে অনুমতির মেয়াদও বাড়িয়ে দিয়েছে। আর এখন তিনি যদি দেশে ফিরতে চান তবে তার বাংলাদেশ সরকারের ইস্যু করা এককালীন ট্রাভেল পারমিট বা ট্রাভেল পাস প্রয়োজন হবে। তবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের আইনজীবীদের মতে শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক আর তার নাগরিকত্ব চলে যায়নি এখনো। তাই আইনিগতভাবে তার দেশে ফেরার ক্ষেত্রেও কোনো নিষেধাজ্ঞা নেই। তিনি সাধারণ ফৌজদারি কার্যবিধির নিয়মে দেশে এসে আত্মসমর্পণ করতেই পারেন। তবে বেশ কিছু আইনি বিশেষজ্ঞদের মতে এখানে মূল প্রশ্ন হলো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কি তাকে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য এই ট্রাভেল পারমিট ইস্যু করবে, নাকি পাসপোর্ট ও ভ্রমণের পথ বন্ধ রেখে তাকে কেবল একটা আইনি জটিলতায় ফাঁসিয়ে রাখবে। আর এখানে সৃষ্টি হয়েছে একটা বড় সংঘর্ষময় পরিস্থিতি, প্রত্যাবর্তন বনাম প্রত্যর্পণ। অর্থাৎ বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে বন্দি প্রত্যর্পণ চুক্তি বা এক্সট্রাডিশন চুক্তির আওতাভুক্ত চিঠি পাঠাচ্ছে। কিন্তু শেখ হাসিনা রয়টার্সের সাক্ষাৎকারে স্পষ্ট বলেছেন যে তাকে ভারত পাঠাবে কেন, তিনি কোনো বিদেশি সরকারের সহায়তায় বা চাপে নয়, বরং নিজের সিদ্ধান্তেই দেশে ফিরবেন। এছাড়াও তিনি আরও দাবি করেন যে গণতন্ত্র, ভোটাধিকার বা বিচার ব্যবস্থা নিয়ে তিনি গোপনে কোনো বিদেশি সরকারের সঙ্গে আলোচনা করেননি, কারণ এসব সিদ্ধান্ত জনগণের সামনে হওয়া উচিত। অন্যদিকে দেখুন, ভারতও কিন্তু বরাবরই স্পষ্ট করেছে যে তারা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না এবং কারো সার্বভৌমত্বে আঘাতও করে না। তবে শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল। ফলে রাজনৈতিক আশ্রয় প্রার্থী একজন অতিথিকে ভারত কোনো রকম ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখে ঠেলে দিতে পারে না, যা ভারতের প্রাচীন মহানুভবতার সংস্কৃতির পরিপন্থী। তাই স্বেচ্ছায় বা স্বইচ্ছায় ভারতের আশ্রয় এখনো পর্যন্ত রয়ে গেছেন শেখ হাসিনা। তাছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2025 সালের নভেম্বরে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। জাতিসংঘ এবং হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের রায় নিয়ে গভীরভাবে উদ্বেগ বা ক্ষোভ প্রকাশ করেছে। সেই সঙ্গে শেখ হাসিনার পক্ষ থেকেও যুক্তরাজ্য ভিত্তিক একটি ল ফার্মের মাধ্যমে এই বিচারকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে দাবি করে ট্রাইব্যুনালে চিঠিও পাঠানো হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুযায়ী যে দেশে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকে এবং আসামির জীবনের ঝুঁকি থাকে সেখানে কোনো রাষ্ট্র বন্দি প্রত্যর্পণ করতে বাধ্য নয়। ফলে বাংলাদেশ চাইলেই যে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে হুট করে তুলে দেবে, বিষয়টা অতটাও সহজ নয়। আচ্ছা, এবার একটা প্রশ্ন হলো, যদি শেষ পর্যন্ত চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়েই নিজের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে চলেও যান, তাহলে সেই প্রথম 24 ঘন্টায় ঠিক কি ঘটবে?
দেখুন, এক্ষেত্রে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা রয়েছে, তাই বিমানবন্দরে নামার সাথে সাথেই আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করবে আর সেখান থেকে তাকে সরাসরি আদালতে পেশ করা হবে এবং আদালত সিদ্ধান্ত নেবে তাকে জুডিশিয়াল কাস্টাডি অর্থাৎ কারাগারে পাঠানো হবে নাকি তদন্তের স্বার্থেই পুলিশ কাস্টাডিতে পাঠানো হবে। এরপর গ্রেফতারের পর কারাগার থেকেই শুরু হবে তার আসল আইনি লড়াই। তবে এখানে আরো একটা প্রশ্ন উঠছে যে তার অনুপস্থিতিতে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে তিনি কি আপিল করতে পারবেন? ট্রাইব্যুনালের নিয়ম অনুযায়ী রায় ঘোষণার 30 দিনের মধ্যে আপিল করার বাধ্যবাধকতা না থাকলেও সুপ্রিম কোর্টের বেশ কিছু আইনজীবীদের মতে বাস্তবে বিলম্বিত আপিল গ্রহণের অনেক নজির রয়েছে। সংবিধানের 104 নম্বর অনুচ্ছেদে সম্পূর্ণ ন্যায় বিচার নীতি এবং প্রাকৃতিক ন্যায় বিচারের মূল কথা হলো অভিযুক্তকে নিজের বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়া। অতএব তিনি আত্মসমর্পণ করে কারাগারে যাওয়ার পর বিলম্বিত আপিলের আবেদন করলে আদালত সন্তুষ্ট হয়ে তা গ্রহণও করতে পারে। এরপর মূল আপিল শুনানিতেই নির্ধারিত হবে যে তার দণ্ড বহাল থাকবে নাকি পরিবর্তিত হবে। আর শেখ হাসিনার এই আসন্ন প্রত্যাবর্তনের ঘোষণা কোনো সাধারণ ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটা বাংলাদেশের রাজনৈতিক দাবার ছকে এক মহা সংকট ও কোনো চালের ইঙ্গিত। একদিকে শাসক দল বিএনপি, জামাতে ইসলাম এবং এনসিপি আশঙ্কা করছে যে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখা মাত্রই আওয়ামী লীগের যে জাগরণ ঘটবে তা একটা রাজনৈতিক ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, যা সামাল দেওয়া তাদের জন্য ঝুঁকিপূর্ণ হবে। তবে সরকার সমর্থকেরা একে রাজনৈতিক ধোঁকাবাজি বললেও একান্তে সবাই স্বীকার করছেন যে এই ঘোষণা বর্তমান ব্যবস্থার জন্য একটা বড় চিন্তার কারণ। তার কারণ বহু রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের মানুষ বিগত 2 বছরে মব শাসন, আইন শৃঙ্খলার অবনতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে যে সামাজিক উপলব্ধি প্রকাশ করেছে, শেখ হাসিনা তার প্রত্যাবর্তন দিয়ে সেই রাজনৈতিক বয়ান বা ন্যারেটিভকে সরাসরি চ্যালেঞ্জ করছেন। তিনি দেশের মানুষকে দেখাতে চান বর্তমান বিচার প্রক্রিয়া কতটা নিরপেক্ষ আর কতটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যদিও চলতি বছরের ডিসেম্বর মাস আসতে আর বেশি দিন বাকি নেই, আর এখন পরীক্ষা শুধু শেখ হাসিনার একার নয়, পরীক্ষা বাংলাদেশের বর্তমান সরকার, বিচার ব্যবস্থা এবং নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোরও। শেষ পর্যন্ত শেখ হাসিনা কি সত্যি ফিরবেন নাকি এই ঘোষণায় হয়ে থাকবে বাংলাদেশের সমকালীন ইতিহাসে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত রাজনৈতিক প্রতিশ্রুতিগুলোর একটি? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্ব রাজনীতির মহলে। এ বিষয়ে আপনার কি মত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকিটিভ বাংলায়। ধন্যবাদ।